আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরএস টিভি ইংলিশ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের আজকের ক্লাস পার্ট অফ স্পিচ পার্ট 3। গত পর্বে আপনারা শিখেছিলেন পার্ট অফ স্পিচ পার্ট 2 এ, সেটাতে ছিল নাউন সম্পর্কে আপনারা সবকিছু জেনেছিলেন। আজকের টপিকস হচ্ছে প্রোনাউন, এর অর্থ হচ্ছে সর্বনাম। আজকে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ। ওকে, তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্রোনাউন বা সর্বনাম কাকে বলে। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলা হয়। অর্থাৎ যে কোনো নাম, যেমন রহিম ইজ গোয়িং টু স্কুল। রহিম হচ্ছে নাম, সে স্কুলে যাইতেছে। আমরা রহিমের পরিবর্তে যদি বলি যে হি ইজ গোয়িং টু স্কুল, সেটা হবে প্রোনাউন। যেমন হি, সি, উই ইত্যাদি। তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে প্রোনাউনটা কাকে বলে। শুধু এতটুকু মনে রাখবেন যে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করব সেগুলোই হচ্ছে প্রোনাউন। আশা করি প্রোনাউন এর সংজ্ঞাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ইংলিশে যদি বলা হয় তাহলে দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। এ প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস এ নাউন। এর অর্থ হচ্ছে, এটাই বোঝাচ্ছে যে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বলা হয়। এক্সাম্পল হচ্ছে করিম ইজ এ গুড বয়। এখানে করিম একটি নাউন। হি গোজ টু স্কুল এভরি ডে। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। তাহলে এখানে দেখুন আপনারা স্বচক্ষে যে প্রোনাউনটা কিভাবে আসতেছে। উপরের উদাহরণগুলোতে আমরা দেখছি যে করিম নামক একটি ছেলে সম্পর্কে বলা হয়েছে। প্রথমে তার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে যে করিম ইজ এ গুড বয়। তাহলে তার নামের পরিবর্তে আসছে যে হি ইজ এ গুড বয়, বা হি ইজ গোয়িং টু স্কুল এভরিডে, বা হি গোজ টু স্কুল এভরিডে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে নামের পরিবর্তে যখনই ব্যবহার করা হবে সেগুলোই হচ্ছে প্রোনাউন। হি, সি, উই, এই বিষয়গুলো হচ্ছে প্রোনাউন। ইংরেজিতে প্রোনাউনগুলোকে 9 ভাগে ভাগ করা যায়। সবার মনে থাকবে তো, ইংরেজিতে প্রোনাউন 9 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন্স, ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, নির্দেশক সর্বনাম। নাম্বার 3, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, প্রশ্নবোধক সর্বনাম। নাম্বার 4, পজেসিভ প্রোনাউন্স, অধিকারসূচক সর্বনাম। নাম্বার 5, রিলেটিভ প্রোনাউন্স, সম্বন্ধবাচক সর্বনাম। নাম্বার 6, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, আত্মবাচক সর্বনাম। নাম্বার 7, ইন্টেন্সিভ প্রোনাউন্স, নিবিড় সর্বনাম। নাম্বার 8, ইনডেফিনিট প্রোনাউন্স, অনির্দিষ্টবাচক সর্বনাম। নাম্বার 9, রেসিপ্রোকাল প্রোনাউন্স, পরস্পর সম্বন্ধবাচক প্রোনাউন্স। আপনারা এই 9টি প্রোনাউন খুব ভালোভাবে মুখস্থ করে রাখবেন। আমরা এই পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রোনাউনের সংজ্ঞা এবং উদাহরণ দেখব। প্রথমেই আসি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যার দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝানো হয় তাকেই পার্সোনাল প্রোনাউন বলে। The personal pronouns are pronouns that refer to a certain person, things or group. তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যার দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা গ্রুপকে বোঝানো হয় তাকে হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন আই, ইট, দে, সি, উই অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রোনাউন। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে পার্সোনাল প্রোনাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, 2 নম্বর হচ্ছে অবজেক্ট প্রোনাউন। তাহলে সাবজেক্ট প্রোনাউনটা কাকে বলে? সাবজেক্ট প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন বাক্যগুলো সাবজেক্ট হিসেবে বসে সেগুলো সাবজেক্ট প্রোনাউন। যে প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে সেগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। ইংরেজিতে যদি এভাবে বলেন যে pronouns can be the subject of a sentence or clause. These pronouns are called subject pronoun. উদাহরণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আই, উই, হি, সি, দে, ইট, আই লাভ ব্যানানা। আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে বসছে, তার কারণ যার কারণে আপনার আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। এখানেও দেখুন হি অ্যান্ড আই হ্যাড এ ডিল। তাহলে হি এবং আই আপনার সাবজেক্ট প্রোনাউন। এরপর
দে শুড গো ফর এ স্টাডি টু, তাদের স্টাডি ট্যুরে যাওয়া উচিত। দে হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট হিসেবে বসেছে, সেই জন্য এটা সাবজেক্ট প্রোনাউন হয়েছে। আশা করি আপনারা সাবজেক্ট প্রোনাউনটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আসি অবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউন হচ্ছে সাবজেক্ট প্রোনাউনের বিপরীত, মানে যখন এই প্রোনাউনটা অবজেক্ট হিসেবে বসবে সেটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। যেমন মি, আস, হিম, হার, দেম, মানে অর্থাৎ হিয়ের, হিম, সি হলে হার, তাহলে আপনার অপোজিট। আপনারা বুঝতে পারছেন যে সাবজেক্ট প্রোনাউনের অপোজিট সেটাই হচ্ছে যে অবজেক্ট প্রোনাউন। আপনারা যদি কয়েকটা উদাহরণ দেখেন তাহলে ভালোভাবে আরো বুঝতে পারবেন। রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। ইউ শুড ওয়ার্ন দেম, প্লিজ টেক ইট সিরিয়াসলি। রাতুল লাভস হার, এই সি এর পরিবর্তে হার বসেছে, সাবজেক্টের বিপরীত বসছে হার, সেই জন্য এটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন। উই শুড ওয়ার্ন দেম, দে যদি থাকতো তাহলে দে হতো সাবজেক্ট, এখানে যেহেতু দেম বসেছে, দেম হচ্ছে অবজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নাউনের আগে বসে, সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলি সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলিকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। ইংরেজি যে দিস প্রোনাউন্স ইন্ডিকেট টু ডেমনস্ট্রেট সামথিং স্পেসিফিক ইন দ্য সেন্টেন্স, যে কোনো বাক্যে নাউনটা উজ্জ্ব থাকে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। উদাহরণ দেখি আমরা, দিস, দোজ, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। শুড আই ব্রিং দোজ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান দ্যাট আই লেফট ইন দ্য রুম। 3 নম্বর উদাহরণটা হচ্ছে দোজ আর বিউটিফুল। উদাহরণের সাথে আপনি যদি সংজ্ঞাটা মিলান তাহলে মিলছে কিনা সেটা দেখুন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নাউনের আগে বসে, সেই নাউনকে নির্দিষ্ট করে, এবং এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বেশি, এবং নাউনটি উজ্জ্ব থাকে। দোষ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে ইন্টারোগেটিভ প্রোনাউন। কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। ইংরেজিতে ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক অর মেক এনি কোশ্চিন। এর অর্থ কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। উদাহরণ হচ্ছে হু, হুইচ, হোয়েন, হোয়াট, দোস, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখুন, হু ইজ ইউর ফ্রেন্ড। হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং হু দিয়ে আপনি প্রশ্ন করছেন যে কে তোমার বন্ধু। হু ইজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। এরপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর এ মিল, তুমি খাবারের জন্য কি চাও। এখানে হোয়াট প্রশ্ন করা হয়েছে, তুমি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও খাবারের জন্য। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। আপনাকে প্রশ্ন করছে যে হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। এই যে প্রশ্নগুলো করছে যে হু, হোয়াট, হোম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি আপনারা ইন্টারোগেটিভ প্রোনাউন ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে পজেসিভ প্রোনাউন। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, দিস, হার, ইটস, এরপরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। ইংরেজিতে পজেসিভ প্রোনাউন রিপ্লেস দ্য নাউন অফ দ্য পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ অ্যান্ড দেয়ার। দ্য পজেসিভ প্রোনাউন্স আর মাইন্ড, আওয়ার্স, ইয়োর্স, হার্স, ইটস অ্যান্ড দেয়ার। এ প্রোনাউন হু অলসো হ্যাজ এ পজেসিভ ফর্ম উইথ দোজ। তাহলে আপনারা বুঝতে পারছেন যে পজিটিভ প্রোনাউনটা হচ্ছে নাউন, এ মাই, আওয়ার, দেয়ার, এগুলোর পর যে নাউন থাকে তার পরিবর্তে ব্যবহার করা। উদাহরণগুলো দেখুন, হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, তুমি কি তোমার জ্যাকেট কিনেছো। আই ডিড নট ব্রিং মাই। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, ক্যান আই সি ইয়োর্স, আমার বইটি চুরি হয়ে গেছে কারো দ্বারা। ক্যান আই সি ইয়োর্স, মানে আমি কি তোমারটা দেখতে পারি। ইট ইজ মাই ডগ নট হিজ, এটা আমার কুকুর কিন্তু তার না। যেমন ডগ, এখানে ডগ হচ্ছে নাউন, নট হিজ এর পরিবর্তে যে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এছাড়াও এই যে মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, এই বুকটা হচ্ছে নাউন, ইয়োর্স হচ্ছে বুকের পরিবর্তে যে ব্যবহার করা হলো নাউনের, নাউন থাকে এবং এর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা, মানে ওই বইটি, তোমার ওই বইটি কি আমি দেখতে পারি, সেটা হচ্ছে আপনার পজেসিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রিলেটিভ প্রোনাউন। বাক্যের ভেতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন্স আর ইউজ টু কানেক্ট মোর ইনফরমেশন টু এ ক্লোজ অফ সেন্টেন্স, দ্যাট, হুইচ, হু, হোম, দোজ,
হোয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখি, দ্য ম্যান হুইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। যে লোকটি কালো সানগ্লাস পরেছিল সে হয়ে আমার চাচা। এই উদাহরণের সাথে আমরা সংজ্ঞাটা মিলাই। একটা নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তাহলে এখানে তারপরে নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করা হয়েছে। এই যে ইজ মাই আঙ্কেল মানে সে হয় আমার চাচা। এরপরে দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 ইয়ার্স। এটাই সেই প্লেস যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। যেখানে, এই যে হোয়ার, হোয়ার হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। এখানে যেমন হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এখানে হচ্ছে হোয়ার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রথমেই আপনারা সংজ্ঞাটা জেনে নিন। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু যদি হয় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে। ইংলিশে এভাবে বলা যায়, when the subject itself comes again as an object, reflexive pronoun are used. They end with self, himself, myself, herself, themselves, at. এক্সাম্পল করে দেখেন, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করলো। তাহলে দেখুন এখানে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই হত্যা করলো। তাহলে সাবজেক্টও সে এবং অবজেক্টও সেই, সেই জন্য হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। দে হান্ট দেমসেলফ হোয়েন দে ট্রিপেড অন দ্য স্টায়ার। আর দেমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়াস্ট দ্য ভ্যালুয়েবল টাইম। আমি আমাকেই বললাম, আই টোল্ড মাইসেলফ নট টু ওয়াস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় নষ্ট করো না। মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি আপনারা রিফ্লেক্সিভ প্রোনাউন ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে ইন্টেন্সিভ প্রোনাউন সংজ্ঞাটা প্রথমে দেখি আমরা। অন্য যে কোনো নাউন বা প্রোনাউন এর উপরে গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহার হয় তাদেরকেই ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে প্রায় একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। ইন্টেন্সিভ প্রোনাউন end in self and refer back to another noun or pronoun to emphasize in the sentence. এক্সাম্পল গুলো দেখুন, রহিম ওপেন দ্য ডোর হিমসেলফ, রহিম দরজাটা খুললো নিজেই। তাহলে এখানে হিমসেলফ হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। আই ওয়াশ মাই ক্লোথেস মাইসেলফ, আমি আমার কাপড় নিজেই পরিষ্কার করলাম। মাইসেলফ হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। তাহলে আপনারা ইন্টেন্সিভ প্রোনাউন আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে ইনডেফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক প্রোনাউন, মানে যেটা নির্দিষ্ট নয়। ইনডেফিনাইট প্রোনাউনের সংজ্ঞাটা আমরা দেখি। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝানো হয় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলা হয়। যেমন হচ্ছে এনিওয়ান, সামহোয়ার, এনিবডি, এনিওয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। যেমন এনিওয়ান যে কেউ, কেউ না কেউ, যে কেউ, বা এনিবডি যে কোনো লোক হতে পারে। এখানে কিন্তু অনির্দিষ্ট বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপরে আমাদের যে লাস্ট প্রোনাউনটা আছে সেটা হলো রেসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্বন্ধবাচক প্রোনাউন। সংজ্ঞাটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা পারস্পরিক কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন আসমা অ্যান্ড আলিমা হেল্প ইচ আদার, দুজনের মধ্যে একটা পারস্পরিক কাজ সম্পূর্ণ বোঝাচ্ছে যে আসমা এবং আলিমা হেল্প ইচ আদার, মানে একজন অপরজনকে সাহায্য করে। এটাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে ইচ আদার, আসমা ও আলিমা এর কাজে পারস্পরিক সম্পর্ক, সেটা হচ্ছে যে রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি আপনারা রেসিপ্রোকাল প্রোনাউন ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যা কিছু আপনাদেরকে দেখানো হলো যে প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, কি কি, এবং প্রত্যেক প্রকারের এই সংজ্ঞা সহ উদাহরণ, এবং প্রোনাউন 9 প্রকার, সেগুলো আপনারা জানলেন, বুঝলেন। আসলে এই বিষয়গুলো আপনাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করলে আপনারা সহজেই প্রোনাউনটা ভালোভাবে ধরতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। আমার এই চ্যানেলে 12টি টেন্সেরই
সংজ্ঞাসহ উদাহরণ এবং স্ট্রাকচার সহ সকল বিষয় দেওয়া আছে। আপনারা যদি কেউ বাইরে টেন্স শিখতে হবে না, আমার এই ভিডিওগুলো দেখেই আপনারা টেন্স শিখতে পারবেন, যদি একটু মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখেন। এবং অন্যান্য যে সাধারণ বাক্য আছে, প্রবাদ বাক্য আছে, এই বিষয়গুলো যদি আপনারা শিখেন, তাহলে আপনাকে ইংলিশ স্পিকিং এর জন্য অন্য কোথাও ভর্তি হতে হবে না। আমার এই ভিডিও দেখে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন। ওকে সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। Okay viewers, if you like the video so far, please subscribe this channel and press the bell button next to it to get notification when new videos are uploaded. May Allah bless you all. Allah Hafiz.